ইসলাম ধর্মের শেষ নবীজি হযরত মুহাম্মদের পায়ের ছাপ আরব থেকে এনেছে। এই বিষয়ে আরেকটু বলবে, চাচা কিছু বলতে চায়। আচ্ছা, আমি বলছি আজকের এই নতুন ভিডিওতে আমি আছি পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলার গৌড় মালদায়, যা কিনা প্রাচীন বাংলার রাজধানী ছিল। এটি মালদা শহর থেকে প্রায় 12 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। গৌড়ের বেশিরভাগ ধ্বংসাবশেষ মালদা জেলায় থাকলেও এর কিছু অংশ প্রতিবেশী দেশ বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলাতেও পড়েছে। গৌড় একসময় বাংলার রাজধানী ও সাংস্কৃতিক কেন্দ্র ছিল। এখানে বিভিন্ন সময়ে বৌদ্ধ, পাল, হিন্দু, সেন ও মুসলিম নবাবরা শাসন করেছেন। 12 শতকের শেষের দিকে মুসলিম শাসনের অধীনে আসার পর এটি বাংলার সুলতানদের রাজধানী হিসেবে গড়ে ওঠে। সুলতানি আমলে গৌড় তার স্থাপত্য ও শিল্পকলার জন্য বিখ্যাত ছিল। গৌড়ে অনেক ঐতিহাসিক নিদর্শন রয়েছে যা পর্যটকদের আকর্ষণ করে। গৌড় মালদা প্রবেশের মুখে আমরা দেখে নিব শ্রী চৈতন্য মহাপ্রভুর স্মৃতি বিজড়িত রামকেলি মন্দির। আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম শিলিগুড়ি থেকে, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে। তবে আর দেরি কিসের, চলুন ঘুরে আসি প্রাচীন বাংলার রাজধানী গৌড় মালদা। হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি মালদা শহরে। গতকাল রাত্রে মালদা শহরে ঢুকেছি এবং হোটেল পাপালিওতে আছি। হোটেল ছেড়ে দেবো আজকে। তো মালদা শহরে আসার মূল কারণটা হচ্ছে, মালদায় আমার বাড়ি থেকে মাত্র 4 ঘন্টা রাস্তা, কিন্তু আগে কখনো মালদা শহরে আসা হয়নি। একবার এসেছিলাম, রাতে প্রোগ্রাম মিউজিক্যাল শো করে ফিরে গেছি, কিন্তু এবার মালদা এসেছি বিশেষ করে গৌড় মালদাটা দেখার জন্য এসেছি। গৌড় মালদা কি কি আছে সেটা আমি নিচে দেখবো এবং আপনাদেরও দেখাবো। তার আগে একবার দেখিনি, কালকে আমি যে বিকেলবেলায় এনজেপি থেকে ট্রেন ধরে মালদায় আসলাম, সেটা কিভাবে আসলাম, চলুন তার কিছু ঝলক দেখিনি। আমার গৌড় মালদার যাত্রা শুরু শিলিগুড়ি থেকে। বিকেল 4টা নাগাদ শিলিগুড়ি থেকে শিলিগুড়ি এনজেপি স্টেশন থেকে ট্রেন ধরে আমি মালদার উদ্দেশ্যে রওনা দিই। মালদা থেকে আমার প্ল্যান আছে ওখান থেকে একটা লোকাল কোনো গাড়ি নিয়ে আমরা গৌড় মালদা এক্সপ্লোর করবো। গৌড় মালদার কথা আমি প্রচুর শুনেছি, এটা ওই ঐতিহাসিক নিদর্শনে ভরপুর এই গৌড় মালদা। যাই হোক, আমরা 8:45-এ আমার ট্রেন ঢুকে গেল মালদা স্টেশনে। মালদা স্টেশনের বাইরে তখন কাজ চলছে, এটা একটা আধুনিক ঝা চকচকে স্টেশন বানানো হচ্ছে মালদাকে। আমি মালদা স্টেশনের বাইরে একটা টোটো নিয়ে 20 টাকা ভাড়া লাগলো। আমার হোটেল প্যাপিলিও, ওখানে এক বন্ধু আগের থেকে আছে। এই হচ্ছে হোটেল প্যাপিলিও, বিশাল মেগামার্টের উপরে। তো হোটেল প্যাপিলিওতে আমরা আজকের রাতটা থাকবো। আমি হোটেলে প্রবেশ করছি। আজকের রাতটা আমি যেহেতু রাত করে আসলাম, কালকে সকাল থেকে আমরা ঘুরবো গৌড় মালদা। 401 নম্বর রুমটা একবার দেখে নি। বাহ, বেশ বড় সড়ো রুম আছে, বেশ গোছানো। 2টো সিঙ্গেল সোফা আছে এবং বড় উইন্ডো আছে। উইন্ডো থেকে নিচে দেখাও যাচ্ছে বাইরে 420 মোড়টা সম্ভবত, বড় রাস্তাটা দেখা যাচ্ছে। আর এসি লাগানো রয়েছে। হ্যাঁ, টিভি দেখা যাচ্ছে, যদিও টিভি দেখার আমাদের সময় নেই। এদিকে ছোট্ট একটি টেবিল আছে, টেবিলে কেটলি রাখা আছে, নিচে বোধহয় লকার আছে। এটা গ্লাস, চা বানানোর সরঞ্জাম, কেটেল সমেত দেওয়া আছে, কিছু স্যাশেও আছে। আর এদিকে একটা 2 সিটার সোফা আছে। বিছানাটা খুবই সুন্দর লাগছে। ঘরটা ওয়েল ডেকোরেটেড, আমার ইন্টেরিয়র খুব ভালো লেগেছে। আলো আধারের একটা সুন্দর মেলবন্ধন আছে। আর ওয়াশরুমটা তো দেখে বোঝা যাচ্ছে খুব বড় সড়ো ওয়াশরুম। বেসিন, হেয়ার ড্রায়ার, আয়না, শাওয়ার সবই আছে। আপনাদের দেখালাম গতকাল আমি ট্রেনে করে আসলাম। তো সকালে ঘুম থেকে উঠেছি, আজ আমরা গৌড় মালদায় যাবো। আমার স্নান টান সম্পূর্ণ কমপ্লিট। এবার আমি হোটেল থেকে বেরিয়ে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, এবার ব্রেকফাস্টটা করি এবং আপনারা দেখাই ব্রেকফাস্টে কি কি আছে। এটা কি আছে? সাবুর পায়েস, এটা সবজি, এটা পুরি, সাথে ছিল ফ্রুট জুস এবং সুন্দর করে সাজালো কিছু স্যালাড এবং কলাও রয়েছে, আর ফ্রুটসও আছে। তো আমার প্লেটটা আমি এইভাবে সাজালাম। এটা হচ্ছে আমার আজকের ব্রেকফাস্ট হয়ে গেলে 1 কাপ চা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। ব্রেকফাস্ট হয়ে গেল, এবার আমরা
হোটেল থেকে বেরিয়ে যাব, প্রথমে আমরা যাই গৌড় মালদা দেখতে। বেরিয়ে যাচ্ছি আমি হোটেল থেকে। আমরা একটা অটো রিজার্ভ করলাম। এই অটোওয়ালা দাদা আমাদের গৌড় যা আছে ঘোরাবে এবং তার সাথে মালদার বিশেষ জায়গাগুলো ঘোরাবে। তো আমাদের যাত্রা শুরু হলো। আমরা 600 টাকায় ওনার সাথে কথা বললাম। গৌড় মালদা প্রবেশের মুখে প্রথমেই আসে রামকেলি গ্রাম। আর এই রামকেলি গ্রাম হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর স্মৃতি বিজড়িত একটি গ্রাম। আর এই গ্রামের গল্পটি একবার শুনে নেওয়া যাক। সে হোসেন স্যার ছিলেন কর্মচারী, হোসেন স্যার তাদেরকে কর্মচারী রেখেছিলেন। তখন মহাপ্রভু জানতে পারলো যে আমার ভক্ত ব্রাহ্মণের সন্তান, সে ওদের ইসেতে শোভা পায় না, তাহলে আমাকে তো উদ্ধার করতে যেতে হবে। তখন এসে এখানে রূপ আর সনাতনকে উদ্ধার করেছিলেন। হ্যাঁ, এখান থেকে শ্রী চৈতন্যদেব। হ্যাঁ, শ্রী চৈতন্যদেব রূপকে উদ্ধার করতে পেরেছিলেন, সনাতনকে পারেননি। সনাতনকে বন্দী করে দিয়েছিলেন, সেই কারাগার ওই দিকে আছে। হ্যাঁ, তখন ওই মহাপ্রভু 7টা সোনার মোহর দিয়েছিলেন ওই ইয়েকে, এই একটা মুদিখানা দোকানে, যে আমার ওই ভক্ত থাকলো ওকে কোনোভাবে লোভ দেখিয়ে না বার করতে পারা যায়। দারোয়ানকে লোভ দেখিয়েছিল যে তোমাকে 7টা সোনার মোহর দেওয়া হবে, আমাকে একটু বের করো। তো তুমি কেমন করে বের করবো? বলছে কি আমার একটু না গঙ্গা স্নান করার খুব ইচ্ছা, এই পাশেই ভাগীরথী গঙ্গা আছে। তখন যে রাজার কাছে খবর দাও, রাজার কাছে গিয়ে খবর দিয়েছে। রাজা বলছে নিয়ে যাও, তোমরা হাজার হাজার লোক যাবা, আর একটা লোককে তোমরা সামলাতে পারবে না, নিয়ে যাও। নিয়ে গেছে, ও ডুব দিয়েছে আর উঠে সনাতন। হ্যাঁ, দিয়ে আবার হাওয়া হয়ে গেছে। সেই নদীটার নাম এখন আবার হাবাসখানা নদী। হ্যাঁ, এই যে পাশেই আছে। হ্যাঁ, পাশেই আছে। এই তো হচ্ছে ঘটনা। আর যে এখানে বসেছিলেন তার চরণ আছে, এই যে তমাল বৃক্ষ কি লিওদম বৃক্ষ, এই গাছের নিচে। হ্যাঁ, এই গাছের নিচেই। এটা বহু পুরনো গাছ। হ্যাঁ, ওই মহাপ্রভু আসার এটা কি কদম না? কেলি কদম, কেলি কদম, ছোট কেলি কদম। কদমটা বড় হয় আর কেলিটা ছোট ছোট। হ্যাঁ, আছে ফুল দেখতে পাবেন, ধরে আছে। 1515 খ্রিস্টাব্দে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের পদার্পণের জন্য এখানে প্রতি বছর রামকেলি মেলা অনুষ্ঠিত হয়। আর এই পাশেই রয়েছে একটি মদন মোহন মন্দির। কথিত আছে এই মন্দির নির্মাণ করেছিলেন শ্রী চৈতন্যদেবের 2 শিষ্য রূপ গোস্বামী ও সনাতন গোস্বামী। আমি এই মুহূর্তে যাচ্ছি ঘোষপাড়ার উপর দিয়ে, অর্থাৎ গৌড় মালদার দিকে যেতে গেলে আপনাকে ঘোষপাড়া দিয়ে যেতে হবে। আর ঘোষপাড়ার প্রধানত হিন্দু সম্প্রদায়ের লোক বেশি থাকে। আর এখানে সবার জীবিকা হচ্ছে গোপালন। আচ্ছা, দেখতে দেখতে আমরা চলে আসলাম বারোদুয়ারি মসজিদ বা বড়সোনা মসজিদ। এই মসজিদে কিন্তু আপনার অ্যাকশন ক্যামেরা নিয়ে ভিতরে ফটোগ্রাফি করা বারণ আছে। আপনি মোবাইলে ফটোগ্রাফি করতে পারেন, এটা মোবাইলেই তোলা। বারোদুয়ারি মসজিদ এটি একটি প্রাচীন এবং ঐতিহাসিক মসজিদ। এটি গৌড়ের অন্যতম বিখ্যাত স্থাপত্য কীর্তি। এটিকে বড়সোনা মসজিদও বলা হয়ে থাকে। এর গম্বুজগুলো একসময় সোনা দিয়ে মোড়ানো ছিল, তাই এমন নামকরণ। এই মসজিদটি রামকেলি গ্রামের কাছে অবস্থিত। 1526 খ্রিস্টাব্দে এর নির্মাণ কাজ শুরু করেন সুলতান আলাউদ্দিন হোসেন শাহ এবং তার ছেলে নাসিরউদ্দিন নুসরত শাহ এটি সম্পন্ন করেন 1526 খ্রিস্টাব্দে। এই মসজিদটি ইন্দো আরব স্থাপত্য শৈলীর এক চমৎকার উদাহরণ। এটি ইট ও পাথর দিয়ে তৈরি একটি বিশাল আয়তাকার কাঠামো। বারোদুয়ারি নামের আক্ষরিক অর্থ হলো 12টি দরজা এমন। তবে মজার বিষয় হলো বর্তমানে দরজা 11টি। বারোদুয়ারি মসজিদ বা বড়সোনা মসজিদ দেখা হয়ে গেলে আমরা পৌঁছে গেলাম দাখিল দরওয়াজা। দাখিল দরওয়াজা এটি শুধু একটি দরজা নয়, বরং গৌড় শহরের এক সমৃদ্ধ ইতিহাসের সাক্ষী। দাখিল একটি আরবি শব্দ যার অর্থ হলো প্রবেশ, আর ফরাসি শব্দ দরওয়াজা মানে হলো তোরণ বা ফটক। অর্থাৎ এটি ছিল গৌড় দুর্গে প্রবেশের মূল ফটক। এই ফটকের পাশ থেকে কামান দেগে সুলতানদের স্বাগত জানানো হতো বলে এর আরেক নাম সালামি দরওয়াজা। দাখিল দরওয়াজা মূলত পোড়ামাটির ইট দিয়ে তৈরি। এটি অত্যন্ত মজবুত ও সুদৃশ্য। তোরণের 4 কোণে রয়েছে বিশাল আকারের 12 ভুজ বিশিষ্ট স্তম্ভ বা বুরুজ। ইসলামিক স্থাপত্য দেখতে দেখতে কানে ভেসে আসছে কীর্তনের আওয়াজ, যা ধর্মীয় সম্প্রীতির শুভবার্তা দেয়।
দাখিল দরওয়াজা দেখে আমরা চলে আসলাম ফিরোজ মিনারের কাছে। এই মিনারটি 1485 থেকে 1489 সালের মধ্যে হাফসি রাজবংশের সুলতান সাইফুদ্দিন ফিরোজ শাহ নির্মাণ করেন। এটি তার কোনো বিজয়কে স্মরণীয় করে রাখার জন্য তৈরি করা হয়েছিল। মিনারটির উচ্চতা প্রায় 26 মিটার, এটি 5 তলা বিশিষ্ট। মিনার দেখা হয়ে গেলে আমরা পৌঁছে গেলাম 22 গজি প্রাচীরের কাছে। 22 গজি প্রাচীর হলো গৌরনগরের একটি ঐতিহাসিক প্রাচীর, যা মূলত গৌড় প্রাসাদ অঞ্চলকে সুরক্ষিত রাখার জন্য তৈরি করা হয়েছিল। এই প্রাচীরটি গৌরনগরীর পশ্চিম দিকের সুরক্ষা বলয় হিসেবে কাজ করত। এর মূল কাঠামো ছিল ইটের তৈরি এবং এটি নিচ থেকে উপরের দিকে ক্রমশ সরু হয়ে গেছে। 22 গজি প্রাচীর দেখা হয়ে গেলে আমরা পৌঁছে গেলাম কদম রসুল মসজিদে। এই মসজিদের সাথে দুটি ঘটনা জড়িত আছে, আমরা এখানকার খাদেমের থেকে এগুলো শুনিনি। এই জায়গাটায় আমাদের ইসলাম ধর্মের শেষ নবীজি হযরত মুহাম্মদের পায়ের ছাপ আরব থেকে এনেছে। এই বিষয়ে আরেকটু বলবে, চাচা কিছু বলতেছে। আচ্ছা, আমি বলছি যে এটা আপনার এই যে আল্লাহর সাথে দেখা করতে গিয়েছিল মেরাজ, আমাদের হযরত মুসা আলাইহিস সালাম, ওনার কাকা আবু জেহেল অনেক প্রশ্ন করেছিল। প্রশ্নের পর এই যে পাথরে তো মানুষের দাগ ওঠে না, তো উনি বলেছিল কি পাথরে যদি পদচিহ্ন উঠে তাহলে বিশ্বাস করে তুমি আল্লাহর সঙ্গে দেখা করেছো। মেরাজ যখন গেছিলেন তখন 72টা ডাক মারিয়েছিলেন, 72টাই পদচিহ্ন উঠেছিল। তো এটা পদচিহ্ন মানে আরব বাদশার জামাই হলো আমাদের বাদশা মুজাফফর হোসেন, ওনার নাতি নসরুল শাহ। হ্যাঁ, বাদশা মুজাফফর হোসেনের 4 ছেলে, ইউসুফ শাহ, নাসির শাহ, নসরুল শাহ, ফিরোজ শাহ, 4 ছেলের মধ্যে সেজে ছেলে এই আরব থেকে নিয়েছে 1531 খ্রিস্টাব্দে। যে তারিখে এখানে নিয়ে আসা হয়েছে সেই তারিখে এই ঘরটা কদমরসুল মসজিদ বলা হয়। এটা 1561 সালে না, 61 না, 1531 সালে এই ঘর এখানে আমাদের নিয়ে আসা হয়েছে। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিনে ইন্ডিয়াতে আসেনি। হ্যাঁ, যে তারিখে এসে তারই জন্য এই যে তার সম্মানের জন্য পা মানে কদমটা এখানে যে নিয়ে এসেছেন তারই জন্য এই ঘরটা তার সম্মানের জন্য, এটাকে নমাজ হয় না এখানে। এটা আমাদের এই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের পদচিহ্নটা আছে, তো তারই জন্যই এই কদম রসুল মসজিদ বলা হয়। চলুন এই কবরের ঘটনাটা একবার শুনিনি। ও যে যখন দিল্লির সম্রাট ছিলেন সেই টাইমে এখানে, যেমন আমি এখন খাদেম আছি, তো সেই টাইমে পীর নেয়ামতুল্লাহ ওলি সাহেব ছিলেন। হ্যাঁ, তো উনি দ্বারা পরামর্শ দিয়েছিল অরঙ্গজেবের ভাই কি ওখানে পীর নেয়ামতুল্লাহ ওলি সাহেবকে হত্যা না করতে গেলে ওই গৌড় শহর দখল করা যাবে না। তখন উনি দিলবার খাঁ ছিল আমাদের ইন্ডিয়ার কমান্ডার, আর পুরো ইন্ডিয়ার ছিল সম্রাট অরঙ্গজেব। ফতে খাঁকে পাঠিয়েছিলেন অরঙ্গজেব এই দিলবার খাঁয়ের ছেলেকে ফতে খাঁকে। বাইরে যে গেটটা দেখছেন না, গেটের কাছে এসে ওখানে ওনাকে দেখে রক্তবমি করে মারা যায়। ওনারই এই সমাধিটা। চলুন একবার সমাধিটি দেখে নিই। কদম রসুল মসজিদ দেখা হয়ে গেলে আমবাগানের পথ বেয়ে আমরা চলে আসলাম চিকা মসজিদে। চিকা মসজিদ 1475 সালে সুলতান ইউসুফ শাহর আমলে নির্মিত হয়েছিল, তবে কিছু সূত্র অনুযায়ী এটি সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহর সময়ে তৈরি হয়েছিল। আচ্ছা, চিকা শব্দের অর্থ হলো বাদুর। একসময় এই মসজিদে প্রচুর বাদুর থাকতো, তাই এই কারণে নাম হচ্ছে চিকা মসজিদ। ঐতিহাসিকদের মতে এটি কোনো মসজিদ নয়, এটি সমাধিসৌধ। চিকা মসজিদ দেখা হয়ে গেলে পৌঁছে গেলাম লুকোচুরি প্রবেশদ্বার। এই লুকোচুরি প্রবেশদ্বারটির নামকরণের পিছনের ঘটনাটি খুব মজাদার। এটি এমনভাবে তৈরি করা হয়েছে যে বাইরে থেকে এটিকে কেবল একটি দেওয়াল মনে হয়, কিন্তু কাছে গেলে দেখা যায় যে এর ভিতরে একটি প্রবেশপথ লুকিয়ে আছে। এই লুকোচুরি খেলার মতন গঠনের জন্য এর নামকরণ হয়েছে লুকোচুরি প্রবেশদ্বার। কি ভীষণ মজাদার না এই গেটের নামকরণের পিছনে? লুকোচুরি গেট দেখা হয়ে গেলে কিছুক্ষণের মধ্যে আমরা আরেকটি মসজিদের সামনে চলে এলাম, যার নাম লোটন মসজিদ। লোটন মসজিদ সম্পূর্ণরূপে ইটের তৈরি। এর স্থাপত্য শৈলীতে সুলতানি আমলের ছাপ সুস্পষ্ট। মসজিদের প্রধান অংশটি একটি বর্গাকার প্রার্থনা কক্ষ এবং এর সামনে একটি বারান্দা রয়েছে। প্রার্থনা কক্ষটি একটি গম্বুজ দ্বারা আচ্ছাদিত।
একসময় এর দেওয়ালগুলো উজ্জ্বল ও রঙিন ইটের কারুকার্যে সজ্জিত ছিল, যার মধ্যে সবুজ, নীল, হলুদ ও সাদা রঙের ইটের ব্যবহার ছিল। এই কারুকার্যের জন্য এটি পেইন্টেড মসজিদ নামেও পরিচিত ছিল। যদিও বর্তমানে সব ধ্বংসপ্রাপ্ত। এবার পৌঁছে গেলাম তাঁতিপাড়া মসজিদে। তাঁতি সম্প্রদায়ের মানুষ এই মসজিদটি সেই সময় ব্যবহার করতেন বলে এর নামকরণ হয়েছে তাঁতিপাড়া মসজিদ। তবে চলুন, মোটামুটি সবকটা মসজিদ আজকে আমরা গৌর মালদাতে দেখলাম। মনটা খুব ভালো হয়ে গেল। এরকম স্থাপত্য শৈলী ছিল আমাদের এই পশ্চিমবঙ্গে, আমার আগে দেখা হয়নি। তো আমরা আবার ফিরে আসলাম মালদাতে, হোটেলে যাব। এর পরের ব্লগে আসছে মহেদিপুর বর্ডার, অবশ্যই দেখবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।